ওয়েলকাম টু অক্সিজম নিট ইউটিউব চ্যানেল। আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, দ্যাট ইজ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। এবং এই চ্যাপ্টারটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি পুরো গোটা যে 5 কিংডম অফ ক্লাসিফিকেশান সেটা সম্পর্কে আমরা জানতে পারি, যেটা অ্যাকচুয়ালি খুব ভাইটাল একটা চ্যাপ্টার যে কোনো লাইফ সায়েন্সের জন্য। এটা তোরা ছোটো থেকে অনেকেই পড়ে এসছিস, বাট একটু ডিটেলে তোদের নিটে রয়েছে। তো এই চ্যাপ্টারটাকে কী করে কনসাইজলি ছোটো করা যায় সেইটা আমাদের একটুখানি মাথায় রাখতে হবে, কারণ এই চ্যাপ্টারে প্রচুর ক্যারেক্টার রয়েছে, প্রচুর এক্সাম্পল রয়েছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিমেম্বার অল দ্য থিংস। তো অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে, এমন কিছু কিছু ক্যারেক্টার পড়তে হবে, এমন কিছু কিছু জিনিস পড়তে হবে যেগুলোর বাইরে প্রশ্ন হয় না, এবং যেগুলো আমাকে মাথায় রাখতে হবে পরীক্ষা পর্যন্ত, ওটা মাথায় করে নিয়ে যেতে হবে। এটা আমাকে বুঝতে হবে যে আমি কোন জিনিসটা বাদ দেবো আর কোনটা আমি রাখবো। সেটা জন্য আমি চ্যাপ্টারটাকে একটু ছোট করেছি, কনসাইজ করেছি। তো অবশ্যই তোরা এনসিআরটি পড়বি। এনসিআরটিতে পড়তে গেলে প্রচুর এরকম ইনফরমেশান পাবি, হেটারোসিস, নস্টক, অ্যানাবিনা, প্রচুর এরকম ইনফরমেশান পাবি। বাট তুই ভালো করেই দেখবি মোস্ট অফ দ্য পিওয়াইকিউ যেটা কভার করেছে এই ক্যারেক্টারগুলো থেকেই কিন্তু। তো অবশ্যই তোরা এনসিআরটি পড়িস, আমি রেকমেন্ড করবো। এনসিআরটি না পড়লে কেউ নিট পায় না, তো সেটা এনসিআরটিতে পড়তেই হবে। তো সেটা নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু যে জিনিসগুলো তোকে কনসেপ্ট তৈরি করবে, যে জিনিসগুলো তোকে মাথায় রেখে পরীক্ষায় বসতে হবে, সেগুলোকে আরেকবার তোর মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য, তোকে মনে করানোর জন্য, তোকে রিভিশন করানোর জন্য এই ক্লাসগুলো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যারা এখনও ক্র্যাশ কোর্সে জয়েন করিসনি, বোর্ডে দেওয়া এই নাম্বারটা 9330054553, এই নাম্বারে তোরা যোগাযোগ করে নিস। এখানে তোরা সমস্ত এনকোয়ারি করে ফেলিস। আর বেশি সময় নেই, আমাদের ক্র্যাশ কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে, এবং ক্র্যাশ কোর্স হওয়ার পরে তোরা তোদের প্রিপারেশনের চেঞ্জটা বুঝতে পারবি। আমরা অফলাইন মক টেস্ট, অনলাইন মক টেস্ট, অনলাইন ক্লাস, অনলাইন ডাউট ক্লিয়ারিং, এভরিথিং আমরা রাখছি, এবং অফলাইন আমাদের ক্লাস চলছে। তো এইগুলো সবটাই প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আর কিভাবে তোদের জন্য আমরা, এবং নতুন ইউটিউব চ্যানেল যার জন্য আলাদা করে করা হয়েছে যাতে কনফিউজ না হয়ে যায়। নতুন ইউটিউব চ্যানেল যেখানে প্রতিটা চ্যাপ্টার ওয়ান শট ভিডিও প্রোভাইড করা হচ্ছে, যাতে ওই পয়েন্টগুলো তোদের মনে থাকে, যেগুলো তোরা না ভুলে যাস। সেই কারণে নতুন ইউটিউব চ্যানেল করা হচ্ছে। তো আমি বলবো আমাদেরকে ব্যবহার কর, আমাদের সাথে কোঅপারেট কর, এবং নিজের প্রিপারেশনটাকে আরও এনরিচড কর, আমি এটাই বলবো। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলবো যে ইটস ভেরি চ্যালেঞ্জিং টাইম তোর নিজের কাছে এবং আমাদের কাছেও। তুই নিজেকে চ্যালেঞ্জ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে করতে পারিস যে আমি যদি এখন মক টেস্টে 250 পাই, এইটাকে কি 650-তে নিয়ে যাওয়া পসিবল? আমি বলবো অ্যাবসলিউটলি পসিবল, যদি তোর টোটাল সিলেবাসটা কমপ্লিট থাকে, উইথ তুই যদি প্রচুর এমসিকিউ করিস। এমসিকিউ একমাত্র মাধ্যম তোর কনসেপ্টকে ক্লিয়ার করে দেওয়ার। তো 10টা ভুল হবে, 20টা ভুল হবে, তোর প্রথম দিন 200 হবে মক টেস্টে, তারপরের দিন 400 হবে, তারপরের দিন কিন্তু তোর ঠিক 600-র কোটায় তুই পৌঁছে যাবি। তো তাহলে যেটা বিষয় যে না ঘাবড়ে, না কনফিউজড হয়ে, জাস্ট মন দিয়ে পড়, নিজের প্রিপারেশনটাকে আরও ভালো কর, এটাই যা বলার আর কি। চ্যাপ্টারটা শুরু করা যাক। একটু ছোট করেই পড়াবো আমি চ্যাপ্টারটা, দেখা যাক কতটা আমি ছোট করে পড়াতে পারি যাতে তোদের সুবিধা হয় আলটিমেট। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমাদের 5টা কিংডম সম্পর্কে পড়তে হয়, কারোর সাথে কারোর কোনো রিলেশন নেই, যার জন্য এরা কিংডম লেভেলের মধ্যে রয়েছে। একটা মনিরা, একটা প্রোটিস্টা, একটা ফানজাই, একটা প্ল্যান্টাই, একটা অ্যানিমালিয়া। এই 5 জনের সম্পর্কে আমরা একটু জানবো আজকে। এই 5 জন সম্পর্কে, মনিরা হচ্ছে যার সোল মেম্বার ব্যাকটেরিয়া, যার সোল মেম্বার হচ্ছে ব্যাকটেরিয়া, যার সোল মেম্বারকে মনিরার নিয়ে আমরা আগে প্রথম জানি একটু, যার সোল মেম্বার হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক হ্যাঁ, তাহলে ব্যাকটেরিয়া সম্পর্কে যদি আমি তোকে কয়েকটা কথা বলি, ব্যাকটেরিয়া হচ্ছে একটা এক্সটেন্সিভ মেটাবলিক অ্যাক্টিভিটি শো করে। ঠিক আছে, মানে তারা ডিফারেন্ট জায়গায়, যে তোর মুখের ভেতরেও ব্যাকটেরিয়া রয়েছে, তোর গাট সিস্টেমে, তোর ইন্টেস্টিনাল সিস্টেমে, তোর মানে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া কোথায় না নেই তুই যদি বলিস, ব্যাকটেরিয়া সর্বত্র বিরাজমান। তো তাহলে ব্যাকটেরিয়া তার মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিজম রয়েছে, তার মোস্ট এক্সটেন্সিভ হ্যাবিটেট রয়েছে, সে যেখানে থাকে আর কি, সব জায়গাতেই থাকে। যদি আমি সেল স্ট্রাকচারের কথা ভাবি, তাহলে আউটার যে লেয়ার, যে আউটার মোস্ট যে লেয়ার ব্যাকটেরিয়ার, তাকে একদম মোস্ট আউটার লেয়ার যেটা, সেটাকে আমরা কি বলি? গ্লাইকোক্যালিক্স বলি। তাকে আমরা গ্লাইকোক্যালিক্স বলি, যেটা একটু আঠালো হয়। ঠিক আছে, একটু আঠালো হয়, যেটা একদম বাইরের যে লেয়ার। সেল ওয়াল থাকে ব্যাকটেরিয়া, যে লেয়ারটার নাম কি? দিস ইজ নোন অ্যাজ এ পেপটাইডোগ্লাইকন লেয়ার। পেপটাইডোগ্লাইকন লেয়ারের যেটা বিষয় সেটা হচ্ছে গ্রাম। পেপটাইডোগ্লাইকন লেয়ার থাকে কেন? পেপটাইডোগ্লাইকন লেয়ার থাকে একটাই কারণে, যাতে আমরা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে
আলাদা করতে পারি অন দ্য বেসিস অফ সেল ওয়াল। সেল ওয়ালের রেসপেক্টে আমরা যেন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আলাদা করতে পারি। আর প্লাজমা মেমব্রেন বলে একটা লেয়ার রয়েছে, যেটা সবার ক্ষেত্রে, সব অর্গানিজমের ক্ষেত্রে কমন, ব্যাকটেরিয়াতেও এটা রয়েছে। এবং এই তিনটে ইউনিটকে মিলে আমরা যেটা বলি একে সেল এনভেলপ। একে আমরা কি বলি? সেল এনভেলপ বলি। যার মধ্যে কে কে রয়েছে? যার মধ্যে রয়েছে গ্লাইকোক্যালিক্স, যার মধ্যে রয়েছে সেল ওয়াল, যার মধ্যে রয়েছে প্লাজমা মেমব্রেন। এই কটা জিনিস একসাথে মেলালে একটা কভারিং তৈরি হয়, যেটাকে আমরা বলি সেল এনভেলপ ব্যাকটেরিয়ার। এবার ব্যাকটেরিয়ার জিনোম সম্পর্কে আসি। ব্যাকটেরিয়ার মধ্যে একটা ন্যাকেড ডিএনএ থাকে, কারণ এটা প্রোক্যারিওট হয় এবং তার জন্য এর একটা ন্যাকেড ডিএনএ থাকে, যার আলাদা করে কোনো কভারিং নেই। ব্যাকটেরিয়ার ন্যাকেড ডিএনএ বাদ দিয়ে আরও একটা এক্সট্রা ডিএনএ থাকে, যেটাকে আমরা প্লাজমিড ডিএনএ বলি, যেটাকে আমরা কি বলি? প্লাজমিড ডিএনএ বলি। তাহলে এই প্লাজমিড ডিএনএ বেসিক কতগুলো পয়েন্ট বলছি, একদম মাইনিউটলি মাথায় রাখ। এটা কি? এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক ম্যাটেরিয়াল, দিস ইজ দ্য এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক ম্যাটেরিয়াল। 2 নম্বর হচ্ছে এটা একটা সেলফ রেপ্লিকেটিং, নিজেকে নিজে রেপ্লিকেট করতে পারে। 3 নম্বর কি? দিস ইজ দ্য সার্কিউলার জেনেটিক ম্যাটেরিয়াল। 4 নম্বর কি? দিস ইজ দ্য ডবল স্ট্যান্ডার্ড হয়। 5 নম্বর কি? এটা ট্রান্সফারেবল হয়, মানে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করা যায়। এবং এটা কি হয়? এটা একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন এর মধ্যে থাকে, তার জন্য এটা একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সই শো করে। তাহলে এই কটা ক্যারেক্টার মাথায় রাখবি, প্রয়োজন বলে 10 বার লিখবি বাড়িতে। এই কটা ক্যারেক্টার মাথায় রাখবি: এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক ম্যাটেরিয়াল, সেলফ রেপ্লিকেটিং, ডাবল স্ট্যান্ডার্ড, সার্কিউলার, ট্রান্সফারেবল, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, দিস ইজ দ্য অল অ্যাবাউট প্লাজমিড। নেক্সট যেটা বলবো, মিসোজোম অ্যান্ড ক্রোম্যাটোফোর। মিসোজোম কিরকম দেখতে হয়? মিসোজোম হচ্ছে অ্যাকচুয়ালি প্লাজমা মেমব্রেনের এরকম কিছু একটা ইনভ্যাজিনেশন, এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই, যেটাকে আমরা মিসোজোম বলি, যেটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার যে সাইটোসল তার দিকটায় থাকে। মানে এটা প্লাজমা মেমব্রেনের একটা একটুখানি জাস্ট ইনফোল্ডেড একটা স্ট্রাকচার বা একটা এক্সটেন্ডিং স্ট্রাকচার বলতে পারিস। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তিনটে কাজ: একটা রেসপিরেশন, একটা রেপ্লিকেশন, 3 নম্বর সেল ওয়াল ফর্মেশন। এই যে এই তিনটে বেসিক কাজ, সব থেকে মেন কাজ, যেখান থেকে কোশ্চেন হয়, এই মেন কাজগুলো কি কি? রেপ্লিকেশন, রেসপিরেশন, রেপ্লিকেশন, সেল ওয়াল ফর্মেশন, ব্যাস, আর কিছু নেই। আর এইটা ক্রোম্যাটোফোরটা কি? ক্রোম্যাটোফোর অ্যাকচুয়ালি এই মিসোজোমের মতোই দেখতে হয়, কিন্তু ক্রোম্যাটোফোরে এই জিনিসটা দেখতে একই রকম, কিন্তু এর সাথে কিছু পিগমেন্টস রয়েছে। এর সাথে কি রয়েছে? এর সাথে কিছু পিগমেন্টস রয়েছে। যখন এর সাথে কিছু পিগমেন্ট থাকে তখন সেটাকে আমরা ক্রোম্যাটোফোর বলি। আর মিসোজোমের সাথে কিন্তু কোনো পিগমেন্ট থাকে না, এটুকু মাথায় রাখ, ব্যাস, আর কিছু জানার দরকার নেই। এবার আমরা যাবো মনিরার ক্লাসিফিকেশন। মনিরার ক্লাসিফিকেশনের মধ্যে একটা হয় আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়াটা কি? যেটা প্রিমিটিভ টাইপ একটা ব্যাকটেরিয়া, মানে যারা একটু আগের দিকে এসেছে, একটু পুরনো ব্যাকটেরিয়া। তাদের জিনোমিক ম্যাটেরিয়ালটা কি? সার্কিউলার হয়। টাইপসগুলো কি কি? একটা হ্যালোফাইল হয়, একটা থার্মো অ্যাসিডোফাইল হয়, একটা মিথানোজেন হয়। হ্যালোফাইলটা কি? হ্যালোফাইল যেটা সল্টি এনভায়রনমেন্টাল কন্ডিশনে যে ধরনের ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকতে পারে, এক্সট্রিম সল্টি এনভায়রনমেন্টাল কন্ডিশনে। থার্মো অ্যাসিডোফাইল কি? যারা হাই টেম্পারেচারে রেজিস্ট্যান্ট রয়েছে, যারা হাই টেম্পারেচারে রেজিস্ট্যান্ট, তারা হচ্ছে থার্মো অ্যাসিডোফাইল। আর মিথানোজেনটা কি? মিথানোজেন হচ্ছে যাদের আমরা অ্যাকচুয়ালি অ্যানিমেলসদের, যেমন কাউডাং, তাদের যে গাটে যে ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায়, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি গোবর তৈরি হচ্ছে, সেই গোবরের মধ্যেই ব্যাকটেরিয়া থাকে, এবং যেটা ভবিষ্যতে গিয়ে বায়োগ্যাস তৈরি করার জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইটা আমরা মিথানোজেন বলি এদেরকে, আমরা বায়োগ্যাস তৈরি পদ্ধতিতে লাগে। তুই দেখবি মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার যে চ্যাপ্টারটা 12-এ রয়েছে, ওই চ্যাপ্টারটাতে বায়োগ্যাস তৈরির যে পদ্ধতি, সেখানে কিন্তু আমরা মিথানোজেন ব্যাকটেরিয়ার কথা কিন্তু পেয়েছি। ঠিক হ্যাঁ, এবার এইটা হচ্ছে আমাদের গেল আর্কি ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়ার মধ্যে কে পড়ে? ইউ ব্যাকটেরিয়ার মধ্যে 3টে টাইপ। একটা সায়ানো ব্যাকটেরিয়া, তার মধ্যে রয়েছে কিছু নস্টক। নস্টকের মধ্যে আমরা অ্যাকচুয়ালি হেটারোসিস, যেটা নাইট্রোজেন ফিক্সেশন একটা স্ট্রাকচার, সেটা দেখতে পাই। এটাও একটা ব্যাকটেরিয়া, যেটা ব্লু গ্রিন অ্যালগি বা সাইনো ব্যাকটেরিয়া। এটা একটা ব্যাকটেরিয়া। অনেকে বলে যে দিস ইজ দ্য অ্যালগি, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ব্যাকটেরিয়া। ঠিক আছে, নেক্সট যেটা বলবো মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমার দুটো ক্যারেক্টার বলবো। এটা অ্যানারোবিক হয়। দুটো ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেল ওয়াল অ্যাবসেন্ট থাকে, অ্যানারোবিক হয়। সেল ওয়াল অ্যাবসেন্ট থাকে, অ্যানারোবিক হয়, মাথায় রাখ। সেল ওয়াল অ্যাবসেন্ট থাকে, অ্যানারোবিক হয়। এবং এটা কি? দিস ইজ দ্য স্মলেস্টটা হচ্ছে পিপিএলও এর এক্সাম্পল। আর একটা কি? অ্যাক্টিনোমাইসিটস। অ্যাক্টিনোমাইসিটিসের কি? অ্যাক্টিনোমাইসিটিস ইজ দ্য কাইন্ড অফ ইউ ব্যাকটেরিয়া, অ্যাডভান্স টাইপ ব্যাকটেরিয়া, কিন্তু এটাকে কিছুটা ফাঙ্গাসের ফিলামেন্টের মতো দেখতে হয়। ঠিক আছে, ফাঙ্গাসের লাইক স্ট্রাকচারের মতো দেখতে হয়। তাহলে এইটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। এক পাতার মধ্যে সব ক্যারেক্টার শেষ। ঠিক আছে, তারপরেরটা কি? ফানজাই। ফানজাইয়ের যে কিংডম, ফানজাইয়ের কিংডমের মধ্যে ফানজাইয়ের কতগুলো বেসিক আগে আমরা জিনিস পড়ি। ফানজাই
হচ্ছে ফানজাইয়ের যে বডি, ফাঙ্গাল বা ফানজাই, ফাঙ্গাসের যে বডি, ফাঙ্গাসের বডি বলতে আমরা কি বুঝি? ফাঙ্গাসের বডি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হাইফি, ঠিক আছে, সেটা হচ্ছে হাইফি। এবং এই লটস অফ হাইফি, এই লটস অফ হাইফি, অনেকগুলো হাইফি একসাথে জড়িয়ে পেঁচিয়ে গিয়ে যে জিনিসটা তৈরি করে দ্যাট ইজ নোন অ্যাজ আ মাইসেলিয়াম। যেটা তৈরি করে সেটাকে কি বলি? সেটাকে আমরা বলি মাইসেলিয়াম। তাহলে এটাই ফাঙ্গাসের বডি, বডি বলতে কিচ্ছু নেই। এবং ফাঙ্গাসের বডি বলতে আমরা হাইফি বুঝি, এরকম লম্বা লম্বা এরকম হাইফি থাকে। হয়তো একটা হাইফি এরকম সেপ্টেড হাইফি হয়, তার মাঝখানে মাঝখানে একটা করে নিউক্লিয়াস রয়েছে, আর একটা হাইফি হয়তো সিনোসাইটিক হাইফি হয় যার মাঝখানে কোনো সেপ্টেশন থাকে না। তাহলে এই জিনিসটাই থাকে, এবং এগুলো অ্যাকচুয়ালি এরকম জড়িয়ে পেঁচিয়ে থাকে, প্রচুর থাকে একসাথে, এরকম জড়িয়ে পেঁচিয়ে একটা মাইসেলিয়াম তৈরি করে। তা এইটাই হচ্ছে আমাদের ফাঙ্গাসের বডি। ফাঙ্গাসের অ্যাজ সাচ কোনো স্ট্রাকচার নেই কিন্তু। এই যে তুই ব্যাঙের ছাতা দেখতে পাস, এই যে ব্যাঙের ছাতা তুই যেটা দেখতে পাস, এটা অ্যাকচুয়ালি মাইসেলিয়াম দিয়ে কিন্তু তৈরি। এটা একটা মানে স্পোরোকার্প, মানে যেটা ফাঙ্গাসের একটা ফ্রুট বডি, কিন্তু সেই ফ্রুট বডিটা কি দিয়ে তৈরি? ফাঙ্গাসের পুরো টোটাল যে ফ্রুট বডি, সেই ফ্রুট বডিটা ব্যাঙের ছাতা, সেই ব্যাঙের ছাতাটা কি দিয়ে তৈরি? মাইসেলিয়াম দিয়ে তৈরি। এগুলো ক্লাসে সব বলা, আলোচনা করা, পুরো ছবি দিয়ে দিয়ে পড়িয়েছি ক্লাসে। এখানে জাস্ট বেসিক পয়েন্টগুলো তোদের মনে করাচ্ছি। ফাঙ্গাসের পিগমেন্ট আছে, ক্লোরোফিল আছে, ক্লোরোফিল নেই, তার জন্য ফটোসিনথেসিস করতে পারে না, অনলি ক্যারোটিনয়েড থাকতে পারে। সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেল ওয়াল কাইটিন এবং পলিস্যাকারাইড, এই দুটো জিনিস থাকে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। স্টোরড ম্যাটেরিয়ালটা কি? স্টোরড ম্যাটেরিয়াল বলে কি জিনিসপত্র থাকে এদের? এখানে থাকে গ্লুকোজ এবং অয়েল, জাস্ট বেসিক ফ্যাট থাকে, ঠিক আছে, খুব একটা বেশি জটিল কিচ্ছু নেই। তাহলে এই কটা পয়েন্ট মাথায় রাখ, ব্যাস। এবার যেটা বলবো, ফাঙ্গাসের রিপ্রোডাকশনের মধ্যে, ফাঙ্গাসের ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে কি কি আছে? ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে ফ্র্যাগমেন্টেশন, ফিশন, বাডিং। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে কি রয়েছে? বাই স্পোর দিয়ে হয়, যেটা হ্যাপ্লয়েডও হতে পারে, যেটা ডিপ্লয়েডও হতে পারে। স্পোরের মধ্যে কি কি মানে আসতে পারে পরীক্ষায়, কোন কোন নামগুলো তুই দেখ PYQ ঘেটে কোন কোন নামগুলো তুই ম্যাক্সিমাম পাবি, দ্যাট ইজ দ্য কনিডিয়া পাবি, স্পোরাঞ্জিওস্পোর পাবি, আর জুস্পোর পাবি। এইগুলো কিন্তু সমস্ত ফাঙ্গাল স্পোর। এই স্পোর দিয়ে ফাঙ্গাস অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা একটু পড়তে হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে কি কি স্পোর আমরা বেসিক্যালি দেখতে পাই? এখানেও আলটিমেট স্পোরই তৈরি হয়, কারণ একটা স্পোর জার্মিনেট করে গিয়ে ওই মাইসেলিয়াম স্ট্রাকচারটা তৈরি হয়। তাহলে অ্যাকচুয়ালি যা হচ্ছে সব স্পোর দিয়েই হচ্ছে ভাই। তাহলে সেক্সুয়াল স্পোরগুলো কে? উস্পোর, অ্যাসকোস্পোর, ব্যাসিডিওস্পোর। বাট সেক্সুয়াল রিপ্রোডাকশনে বেসিক কিছু প্রসিডিওর আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনে বেসিক কিছু প্রসিডিওর আছে। এইটা হচ্ছে বেসিক প্রসিডিওর, কিচ্ছু লেখা নেই কিন্তু, খুব সহজ লেখা, খুব সহজ লেখা। কি কি লেখা? 3টে প্রসেস হয়। একটা হয় প্লাজমোগ্যামি, যেখানে দুটো হাইফি মেল ফিমেল, এদের বোঝা যায় না, এদের কোনটা মেয়ে কোনটা ছেলে সেটা বোঝা যায় না, যার জন্য একটাকে আমরা প্লাস বলে ভাবি, একটা হাইফিকে আমরা প্লাস বলে ভাবি, আরেকটা হাইফিকে আমরা মাইনাস বলে ভাবি। মানে জাস্ট তুই বুঝতেই পারছিস এখান থেকে নিউক্লিয়াস এখানে ট্রান্সফার হবে, আর কিচ্ছু না। যা একটা প্লাস, এখান থেকে নিউক্লিয়াস এখানে ট্রান্সফার হবে, এবং তাদের মধ্যে তারপরে ফিউশন হচ্ছে। তো এখানে মেল ফিমেলটা সেভাবে বোঝা যায় না, +10 অ্যান্ড -10 এটা বোঝা যায়। তাহলে প্লাজমোগ্যামি ইজ আ ফার্স্ট স্টেপ, যেখানে কি হয়? হাইফাল কন্ট্যাক্ট হয়, দুটো হাইফি প্লাস অ্যান্ড মাইনাস হাইফি দুটো জাস্ট কাছাকাছি এলো, এবং তাদের মধ্যে জাস্ট একটা প্রোটোপ্লাজমিক একটা ফিউশন হলো। নিউক্লিয়াস ফিউশন নয় কিন্তু, প্রোটোপ্লাজমিক ফিউশন হলো। নেক্সট কি হবে? ক্যারিওগ্যামি হবে। ক্যারিওগ্যামিতে কি? N+N, এই যে একটা স্টেজ, একটা সেলের মধ্যে যখন দুজন ঢুকে যাচ্ছে, একটা প্লাসের নিউক্লিয়াস একটা মাইনাসের নিউক্লিয়াস, ও দুটো ঢুকে যাচ্ছে, তখন সেইটাকে আমরা কি বলি? দিস ইজ নোন অ্যাজ আ ডাইক্যারিয়ন স্টেজ। এটাকে আমরা কি বলি? দিস ইজ নোন অ্যাজ আ ডাইক্যারিয়ন স্টেজ। তাহলে এই যে স্টেজটা, এটা আমরা ক্যারিওগ্যামিতে দেখতে পাই, এবং আলটিমেট গিয়ে ক্যারিওগ্যামি যখন প্রপার স্ট্যাবলিশড হয়, তখন সেখানে আমরা দেখতে পাই একটা নিউক্লিয়াসের এরকম হাফ পোর্শন, যেটা হয়তো একটা +10 ছিল, আর এই দিকের পোর্শনটা -10, মানে নিউক্লিয়াস দুটো ফিউজড করে গেছে। তাহলে ফিউজড করে যাওয়া মানে জিনিসটা 2n হয়ে যাওয়া। তারপরে এখান থেকে 2n হয়ে মিওসিস হচ্ছে বা রিডাকশন আর ডিভিশন হচ্ছে, তারপরে সেখান থেকে স্পোর তৈরি হচ্ছে, এই স্পোরগুলো জার্মিনেট করে গিয়ে আবার মাইসেলিয়াম তৈরি করছে, আবার এখান থেকে জার্মিনেট করে গিয়ে মাইসেলিয়াম তৈরি করছে, মানে নতুন আবার হাইফাল বডি তৈরি করছে, নতুন আবার ফাঙ্গাস বডি তৈরি করছে। এই তো গল্প, এইটাই সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটুকু মাথায় রাখলেই হবে। এইবার যেটা যাব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। কি কি আসে ক্লাসিফিকেশন থেকে? ক্লাসে অনেক পড়িয়েছি, কিন্তু যেগুলো এই ইতিমধ্যে মনে রাখতে হবে সেটা হচ্ছে ইমপারফেক্টি ফানজাই কোন ক্লাসকে আমরা বলি? যারা ইমপারফেক্ট, যাদের মধ্যে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখতে পাই না, অনলি
অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ দ্য ভিজিবল। যে ধরনের ক্লাস ফাঙ্গাসের যে ক্লাসগুলো যাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না তাদেরকে আমরা ইমপারফেক্ট বলি। তার কে সেটাকে, সেটা হচ্ছে ডিউটারোমাইসেটিস, যারা ইমপারফেক্ট ফানজাই, যাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। এবার অ্যাসকোমাইসেটিস, এটা একটা ফাঙ্গাসের একটা আলাদা ক্লাস। এই ক্লাসটার মধ্যে যেগুলো প্রশ্ন আসে, এই অ্যাসকোমাইসেটিসের ফ্রুট বডির নাম কি? অ্যাসকোমাইসেটিসের যে ফ্রুট বডি, যেটা কি দিয়ে তৈরি? ফ্রুট বডি, একটা ফ্রুট বডি, ব্যাঙের ছাতা তুই দেখতে পাচ্ছিস, ওই ব্যাঙের ছাতাটা কি দিয়ে তৈরি? মানে ব্যাঙের ছাতা মানে কি? মাশরুম। মানে মাশরুমটা তুই কি দিয়ে তৈরি ভাই? মাশরুমটা একটা হাইফি দিয়ে তৈরি, অনেকগুলো হাইফি একসাথে মিলে গিয়ে একটা ফ্রুট বডি তৈরি করেছে। সেটাকে কি বলি? সেটাকে আমরা কার্প বলি বা স্পোরো কার্প বলি। যেহেতু অ্যাসকোমাইসেটি পড়ছি তার জন্য এখানে কি হবে? তার জন্য এখানে যে জিনিসটা হবে অ্যাসকোকার্প হবে। ঠিক আছে, অ্যাসকোমাইসেটিসের থেকে অ্যাসকোকার্প, মানে অ্যাসকোকার্প ইজ দ্য ফ্রুট বডি অফ দিস ক্লাস অফ দিস ফাঙ্গাস। এই ফাঙ্গাসের ক্লাসের ফ্রুট বডি হচ্ছে অ্যাসকোকার্প। বোঝা গেল? নেক্সট, এই ফ্রুট বডির মধ্যে যে হাইফিগুলো যেগুলো থাকে, সিঙ্গেল সিঙ্গেল যে হাইফি থাকে, তার এক একটা সিঙ্গেল হাইফির নাম কি? অ্যাসকি বলে, বা এটাকে আমরা অ্যাসকাসও বলতে পারি। এটাকে আমরা অ্যাসকাসও বলতে পারি। ঠিক আছে, অ্যাসকাস বা হাইফি, অ্যাসকি যে কোনো একটা। ঠিক আছে, তারপরে স্পোর, একটা হাইফির মধ্যে যে স্পোর যেগুলো তৈরি হয়, যে স্পোরগুলো যেগুলো ভবিষ্যতে গিয়ে জার্মিনেট করে আবার নতুন আবার মাইসেলিয়া তৈরি করবে, তাহলে সেই স্পোরগুলো কি হবে? অ্যাসকোমাইসেটিস পড়ছি মানে জিনিসটা অ্যাসকোস্পোর হবে। সবই মানে ওই অ্যাসকোমাইসেটিসের ওই অ্যাসকাসের এই পোর্শনটা থাকবে, এই ওয়ার্ডটা থাকবে, এই ইয়েটা থাকবে, এই প্রথম যে তিনটে ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ড থাকবে। ঠিক আছে, মানে তুই সব জায়গায় দেখ, তুই অ্যাসকোকার্প মানে অ্যাস্ক এইটা রয়েছে, অ্যাসকি এটা রয়েছে, অ্যাসকোস্পোর এখানেও রয়েছে। ঠিক আছে, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের অ্যাসকোমাইসেটিস। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ডিউটারোমাইসেটিস। আচ্ছা, অ্যাসকোমাইসেটিসের তিনটে এক্সাম্পল রয়েছে, যেটাকে মানে যদি ট্রিকে মনে রাখি, দ্যাট ইজ ক্যান মানে হচ্ছে ক্লেভিসিপস, এ ফর অ্যাসপারজিলাস, নিউরোস্পোরা। তারপরে কি? ডিউটারোমাইসেটিস। ডিউটারোমাইসেটিসের কি এক্সাম্পল? ডিউটারোমাইসেটিস ইজ এ ইমপারফেক্ট ফানজাই। এ হচ্ছে এটা এক্সাম্পলের তিনটে করেই রয়েছে এনসিইআরটিতে। তিনটে এক্সাম্পলের মধ্যে ক্যাট মনে রাখিস, সেটা কি হবে? কলিটোট্রিকাম, অল্টারনারিয়া, ট্রাইকোডার্মা। বোঝা গেল? তারপরে ফাইকোমাইসেটিস। ফাইকোমাইসেটিসের মধ্যে কে রয়েছে? রাম রয়েছে, রাম, রাইজোপাস, অ্যালবুগো, মিউকর। ঠিক আছে, রাইজোপাসকে আমরা ব্রেড ফাঙ্গাস বলি, মানে যারা রাইজোপাস হচ্ছে যেগুলো ব্রেডের উপর জন্মায়। ঠিক আছে, ব্রেড তৈরি হতে কাজে লাগে নয়, কিন্তু ব্রেডের উপর জন্মায়। তুই একটা পাউরুটিকে অনেকদিন ফেলে রেখে দিবি, ওপেন এয়ারের মধ্যে দেখবি ফাঙ্গাস তৈরি হয়েছে, সেটা সাদা সাদা উপরে সুতলির মতো একটা ফাঙ্গাস তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই রাইজোপাস ডেভেলপ করেছে, যেটা আমরা এরকম ওপেন ব্রেডকে রেখে দিলে দেখতে পাবো। আর অ্যালবুগো হচ্ছে যেটা প্যারাসিটিক ফাঙ্গাস, যেটা ইনফেকশন করে। আর মিউকরে কোনো ইনফেকশাস তেমন কিছু বিশেষ কিছু নেই, এটা ফাইকোমাইসিটিসের এক্সাম্পল। এবার আসবো ব্যাসিডিওমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিসের এখানেও একটা ফ্রুট বডি থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে ফ্রুট বডি হচ্ছে, যেমন যদি আমরা একটা ব্যাঙের ছাতা দেখি, এইখানে বেসিক্যালি অ্যাস্কিগুলো তৈরি হয়। এখানে এই পুরোটাই, এই পুরো যে ছাতাটা, এই পুরো অংশটাই, এই পুরো টাইপটাই, পুরো জায়গাটাই আমাদের বেসিক্যালি এই হাইফি দিয়েই তৈরি, বেসিক্যালি পুরোটাই হাইফি দিয়ে তৈরি। ঠিক আছে, এই পুরো জিনিসটাই হচ্ছে মাইসেলিয়াম, এই পুরো জিনিসটাই হচ্ছে মাইসেলিয়াম। ঠিক আছে, তাই এই যে পুরো ফ্রুট বডিটা, এটা কি হচ্ছে? এটা হচ্ছে মাশরুমের ফ্রুট বডি। দিস ইজ দ্য মাশরুমের ফ্রুট বডি। এটা মাশরুমের ফ্রুট বডি। ঠিক আছে, এটা মাশরুমের ফ্রুট বডি। এটা মাশরুম তো এরকমই দেখতে হয়, তাহলে মাশরুমের ফ্রুট বডি হচ্ছে, এটা কি বলি আমরা? ব্যাসিডিও কার্প বলি। কার্প কথাটা যার সাথে থাকবে তখন বুঝে যাবি আমি একটা ফ্রুট বডি দেখছি, যেটা কি দিয়ে তৈরি হয়? যেটা মাইসিলিয়াম বা হাইফি দিয়ে তৈরি হয়। হাইফি নামটা কি হবে? ব্যাসিডি বা ব্যাসিডিয়াম। আর স্পোরটা কি? ব্যাসিডিওস্পোর। এক্সাম্পল কি? আপ মনে রাখবি, অ্যাগারিকাস, পুস্টিলাগো, পাক্সিনিয়া। ঠিক আছে, ব্যাস, আমাদের আর কিছু নেই। এবার আমরা প্রোটিস্টাতে ঢুকে যাব। ফাঙ্গাসের মধ্যে যা পড়ার এখান থেকে প্রশ্ন মিলিয়ে নিস। ঠিক আছে, এখান থেকে এগুলো মাথায় রাখিস এবং এগুলো মিলিয়ে নিস কি আসে পরীক্ষায়। প্রোটিস্টার মধ্যে কি রয়েছে? প্রোটিস্টার তিনটে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, হাজার একটা পয়েন্ট আছে, কিন্তু তার মধ্যে এই তিনটে পয়েন্ট আমার চোখে যেগুলো পড়লো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন লোকোমোটারি অর্গান বলে একটা জিনিস থাকে, যেটা দিয়ে লোকোমোশন করে, সেটা হচ্ছে সিলিয়া ফ্ল্যাজেলা। প্যাসিভ মুভমেন্ট করতে পারে। প্যাসিভ মুভমেন্ট মানে কি? যখন লোকোমোটারি অর্গান নেই তখন জলের স্রোতে এটা ভেসে চলে যায়, তখন সেটাকে কি বলি আমরা? প্যাসিভ মুভমেন্ট। যে যখন এটা ওয়াটার থ্রু দিয়ে যখন মুভমেন্ট হচ্ছে। রিপ্রোডাকশনের মধ্যে কি? উগামাস টাইপস অফ
রিপ্রোডাকশন, মানে যেটা অ্যাডভান্স সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেইটা দেখা যায় প্রোটিস্টার মধ্যে। প্রোটিস্টার ক্লাসিফিকেশন একটা পাতার মধ্যে, পারলে স্ক্রিন, আমি সরে যাচ্ছি, পারলে এখান থেকে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখিস, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখিস, খুব কাজে লাগবে। দেখ প্রোটিস্টার মধ্যে প্রথমে স্যাপ্রোফাইট, স্যাপ্রোফাইটের এক্সাম্পল কে স্লাইম মোল্ড, স্লাইম মোল্ড একটা স্যাপ্রোফাইটের এক্সাম্পল। স্লাইম মোল্ডের ক্ষেত্রে আমরা কি দেখি, অ্যাকচুয়ালি স্লাইম মোল্ড একটা এমন পাবলিক, স্লাইম মোল্ডের যে স্ট্রাকচার তার সাথে আমরা অ্যানিমেলদের কিছু মিল, তার সাথে আমরা প্ল্যান্টের কিছু মিল, তার সাথে আমরা বেসিক্যালি ফাঙ্গাসের কিছু মিল, এই তিনটে আলাদা আলাদা যে কিংডম, সেই কিংডমের কিছু মিল আমরা দেখতে পাই। ওই জন্য আমরা প্রোটিস্টাকে বলতে পারি যে দে আর জাস্ট লিঙ্ক বিটুইন অ্যানিমেল, ফাঙ্গাস অ্যান্ড প্লান্ট। তিনটে ডিফারেন্ট ক্যারেক্টারই প্রোটিস্টার মধ্যে শো করা হয়, এবং এইটা হচ্ছে সিমিলার ক্যারেক্টার, তিনটে কন্ডিশন। এবার দেখ যেখান থেকে প্রশ্ন হয়, প্রোটিস্টা স্যাপ্রোফাইটের এক্সাম্পল স্লাইম মোল্ড, তাহলে স্লাইম মোল্ড যখন পড়বো, স্লাইম মোল্ড হচ্ছে একটা ডিসঅর্গানাইজড একটা স্ট্রাকচার হয়, মানে একদম ছোট থাকে, তারপর স্ট্রেচেবল থাকে, মাইটোসিস হতে হতেও স্ট্রাকচারটা বড় হয়ে যায়, এবং এই স্ট্রাকচারটা যখন বড় হচ্ছে তখন এটাকে আমরা পারফেক্টলি স্লাইম মোল্ড বডি বলছি। এটা কখন হয়, এটা হয় ফেভারেবল কন্ডিশনে। ফেভারেবল কন্ডিশনে ওর বডি সাইজটা বড় হয়ে যায় বাই থ্রু দ্য মাইটোটিক ডিভিশন বা মাইটোসিস ডিভিশন। এই যে সাইজটা বেড়ে গেল, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্লাজমোডিয়াম, মাথায় রাখ। তাহলে ফেভারেবল কন্ডিশনে তৈরি হয় প্লাজমোডিয়াম। এইবার যখন এই প্লাজমোডিয়ামটা কিছুটা অ্যানিমেলদের সাথে, অ্যানিমেলের যে প্লাজমোডিয়াম সেটার সাথে মিল আছে। আনফেভারেবল কন্ডিশনে আমরা কি দেখি, আনফেভারেবল কন্ডিশনে অ্যাকচুয়ালি তৈরি হয় স্পোরোকার্প। ঠিক আছে, স্পোরোকার্পটা কার এক্ষুনি বললাম, স্পোরোকার্প কার ইয়ে স্ট্রাকচার, ফাঙ্গাসের স্পোরোকার্প তৈরি হয়, এবং এই স্পোরোকার্পের মধ্যে প্রচুর স্পোর ডেভেলপ করে। এই স্পোরগুলো হাইলি রেজিস্ট্যান্ট হয় এবং এয়ার থ্রু দিয়ে ডিসপার্সড হয়, এয়ার থ্রু দিয়ে ডিসপার্সড হয় এবং হাইলি রেজিস্ট্যান্ট হয়। এবং এইটা কার সাথে মিল পাওয়া যায়, এটা পোলেনের সাথে মিল পাওয়া যায়, প্লান্টের পোলেনের সাথে মিল পাওয়া যায়। তাহলে প্লান্ট, ফাঙ্গাস, অ্যানিমেল তিনজনের সাথে আমরা একটা মিল পেলাম। ঠিক আছে, এইটা গেল হচ্ছে আমাদের স্যাপ্রোফাইট। হেটারোট্রফের মধ্যে কে রয়েছে, প্রোটোজোয়া রয়েছে। প্রোটোজোয়ার মধ্যে অ্যামিবয়েড, অ্যামিবয়েডের এই অ্যামিবয়েডের একটা স্ট্রাকচার মনে রাখি সিউডোপোডিয়া, আর একটা বডিটা কি দিয়ে তৈরি, সিলিকা শিট দিয়ে তৈরি। এই দুটো সিউডোপোডিয়া, সিলিকা শিট, এই দুটো ওয়ার্ড মনে রাখ। ফ্ল্যাজেলেট মানে কি, ফ্ল্যাজেলা রয়েছে, এর এক্সাম্পল কি, ট্রাইপানোসোমা। স্পোরোজোয়া আরেকটা টাইপ, স্পোরোজোয়ার লোকোমোটারি অর্গান, যেটা থেকে প্রশ্ন হয়, স্পোরোজোয়ার লোকোমোটারি অর্গান নেই, অ্যাবসেন্ট, এটার এক্সাম্পল কে, প্লাজমোডিয়াম। ঠিক আছে, আরেকটা রয়েছে এই যে স্টার দিয়ে এখানটায় করা, সিলিয়েট। টোটাল চারটে, অ্যামিবয়েড, ফ্ল্যাজেলেট, স্পোরোজোয়া, সিলিয়েট। এটার মধ্যে পড়ে, প্রোটোজোয়ার মধ্যে পড়ে। সিলিয়েটের মধ্যে কে রয়েছে, সিলিয়া রয়েছে, ওদের লোকোমোটারি অর্গান গালেট বলে একটা জিনিস থাকে, যেটা মাউথ পার্টের মতো, যেটা ফিডিং করতে সাহায্য করে, খেতে সাহায্য করে, অন্যান্য অর্গানিজমকে খেতে সাহায্য করে। এটা এক্সাম্পল হচ্ছে প্যারামিসিয়াম। ঠিক আছে, আর ফটোসিনথেটিক প্রোটিস্ট, ফটোসিনথেটিক প্রোটিস্টার মধ্যে কারা কারা পড়ে, ফটোসিনথেটিক প্রোটিস্টার মধ্যে পড়ে হচ্ছে ক্র্যাসোফাইটস, ডাইনোফ্ল্যাজেলেট, ইউগ্লিনয়েড। এটা মাথায় রাখ। ক্র্যাসোফাইটসের মধ্যে কে পড়ে, ক্র্যাসোফাইটসের মধ্যে খুব বিখ্যাত একজন লোক পড়ে, সেটা হচ্ছে ডায়াটম আর ডেসমিড। এরা দুজন। ডায়াটমের থেকে একটা শিওর শর্ট কোশ্চেন আসে, ডায়াটমে সিলিকা দিয়ে তৈরি হয়, পুরো বডিটা সিলিকা দিয়ে সেল ওয়ালটা তৈরি হয়, এবং এই কারণে ডায়াটমটা বিলিয়ন অফ ইয়ার্সে রেজিস্ট্যান্ট হয়ে যায়, মানে ওকে নষ্ট করা যায় না। ও বিলিয়ন অফ ইয়ার্স ওইভাবেই থাকতে পারে, ডায়াটম নষ্ট হয় না, কারণ ওর যে সিলিকার যে ওর যে প্লেটটা, ওর বডির যে প্লেটটা, সেটা সিলিকা ডিপোজিশন হয়ে তৈরি হয়। তাহলে এই ডায়াটম আর ডেসমিড এরা দুজন হচ্ছে ক্র্যাসোফাইটের এক্সাম্পল, এবং এদের সেল ওয়ালটা সিলিকা দিয়ে তৈরি হয়। এবং ডায়াটম যখন মারা যায় তখন ডায়াটম একদম সমুদ্রের তলদেশে গিয়ে জমা হয়, এবং যেহেতু ওর সেল ওয়ালটা নষ্ট হয় না, তার জন্য দীর্ঘদিন ওটা ওইভাবেই থাকে। ঠিক আছে, একদম শক্ত হয়ে থাকে। তো এই যে একটা ডায়াটম মারা যাওয়ার পরে একদম তলদেশে গিয়ে জমা হচ্ছে, দীর্ঘ বছর, বিলিয়ন অফ ইয়ার্স, 1-2 বছর না, বিলিয়ন অফ ইয়ার্স জমা হতে 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 একটা ডায়াটমিশিয়াস আর্থ তৈরি হয়। সেইটা একটা প্রশ্ন হয় যে ডায়াটমিশিয়াস আর্থ কিভাবে তৈরি হয়, ডিউ টু সিলিকা ডিপোজিশন অফ দ্য ডায়াটমস, মানে আফটার ডায়াটম গেটিং ডিপোজিশন আন্ডার দ্য ডিপ সি and due to the silica depositions in the cell wall of diatoms, and they are resistant of the billion of years to create the diatomaceous earth. ঠিক আছে, তো এইটা আসতে পারে একটা পরীক্ষায়।
এটা দিতে পারে। আর ডায়নোফ্ল্যাজেলেট কি? ডায়নোফ্ল্যাজেলেট মানেই বোঝা যাচ্ছে ভাই ডাই মানে দুটো ফ্ল্যাজেলা রয়েছে, দুটো অ্যান্টানা রয়েছে, দুটো ফ্ল্যাজেলার মধ্যে একটা ট্রান্সভার্স থাকে আর একটা থাকে হচ্ছে ইয়েতে থাকে, একটা লঙ্গিচুডিনাল থাকে, একটা ট্রান্সভার্স থাকে, ঠিক আছে, দুদিকে দুটো ফ্ল্যাজেলা রয়েছে। এবং এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল খুব বিখ্যাত এক্সাম্পল, এটা থেকে প্রশ্ন হয় গনুলেক্স। গনুলেক্সের যেটা আমরা দেখতে পাই এটা অ্যাকচুয়ালি রেড টাইড তৈরি করে। এটা এমন একটা টক্সিন, এরা এই গনুলেক্সটা হচ্ছে হাই মাল্টিপ্লিকেশন রেট রয়েছে, ও যে সমুদ্রে থাকে ওটা একদম রেড হয়ে যায়, পুরো রেড হয়ে যায় জায়গাটা, রেড টাইড বলা হয়। এবং এই কারণে এরা একটা অ্যাকচুয়ালি টক্সিন রিলিজ করে যেটা অ্যানিমেল এবং ফিশের, ওশিয়ানিক অ্যানিমেল এবং ফিশের ক্ষতি করতে পারে, ঠিক আছে। তো এই গনুলেক্সের থেকে এই টক্সিনটা অ্যাকচুয়ালি রিলিজড হয়। ইউগ্লিনয়েডটা কি? ইউগ্লিনয়েড হচ্ছে এটাও একটা ফটোসিনথেটিক প্রোটিস্ট, যেখানে আমরা দেখতে পাই এদেরও ফ্ল্যাজেলা রয়েছে। এটা ইউগ্লিনা এক্সাম্পল আসে কি পরীক্ষায়? পেলিকেল বলে একটা ওয়ার্ড, যেটা ইউগ্লিনার চারিদিকে একটা প্রোটিন কোড থাকে, আলাদা করে সেল ওয়াল টাল কিছু নেই, জাস্ট একটা প্রোটিন কোড দিয়ে এদের টোটাল বডিটা তৈরি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পেলিকেল, মাথায় রাখ, ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু না। এইবার চলে যাব প্ল্যান্টাই অ্যানিমালিয়া। প্লান্টাই এবং অ্যানিমালিয়ার মধ্যে কি আছে? তিনটে কিংডম ডান। প্ল্যান্টাই অ্যানিমালিয়া, প্লান্টের মধ্যে কি? অট্রোটপ, হেটেরোটপ। অট্রোটপের মধ্যে প্ল্যান্ট ম্যাক্সিমামটাই, অ্যাকচুয়ালি প্ল্যান্টের ম্যাক্সিমামটাই হচ্ছে অট্রোটপ, তারপরে হেটেরোটপ। হেটেরোটপ মানে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট, মানে এই জাস্ট যারা ইনসেক্টকে ট্র্যাপ করে আর কি, ঠিক আছে, সেই ধরনের, যেমন এই যে ব্লাডার ওয়ার্ড বা ভেনাস ট্র্যাপ, এগুলো যেগুলো, ঠিক আছে, কলসপত্রী, এগুলো যেন ইনসেক্টকে যারা ট্র্যাপিং করছে এবং সে নিজেরা ফটোসিনথেসিস করতে পারে না, ইনসেক্ট ট্র্যাপার। তো এগুলো হচ্ছে সবই হেটেরোটপ। আর কিছু প্যারাসাইটিক প্ল্যান্ট রয়েছে যেগুলো খুবই ক্ষতিকারক, ঠিক আছে, যারা ফটোসিনথেসিস, ক্যাসকুটা ইজ দ্য মানে ফটোসিনথেটিক নয়, যেটা প্যারাসাইটিক, এগুলো পুরোটাই ইনসেক্ট, মানে যে কোনো প্যারাসাইটের উপর ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ দ্য প্যারাসাইটিক। এবার একটা প্ল্যান্টের যেটা মনে রাখার বিষয়, প্ল্যান্টের মধ্যে সেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল এবং ভেজিটেটিভ তিনটে টাইপের রিপ্রোডাকশনই দেখা যায়, ঠিক আছে, যেটা অ্যানিমেলদের মধ্যে দেখা যায় না। অ্যানিমেল অনলি ফলো দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন বিকজ দে ক্যান ক্রিয়েট দ্য ভ্যারিয়েন্ট অনলি, তারা অনলি ভ্যারিয়েন্টের দিকে তাদের ইয়ে থাকে, মানে ফোকাসটা থাকে, যে প্রতিটা জিনিস প্রতিটা ইন্ডিভিজুয়াল উইল বি ভ্যারিয়েন্ট, প্রতিটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েন্ট হবে, তার জন্য ওদের খুব একটা ফোকাস থাকে না যে টুয়ার্ডস যে আমি ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করবো, এগুলোতে খুব একটা ফোকাস থাকে না। তো যাই হোক, অল্টারনেশন অফ জেনারেশনকে ফলো করে, যার জন্য একটা গ্যামেটোফাইটিক স্টেজ থাকে, একটা স্পোরোফাইটিক স্টেজ থাকে। স্পোরোফাইটিক স্টেজের মধ্যে আমরা কি দেখতে পাই? যেখানে ফার্টিলাইজেশন হয়, মেল অ্যান্ড ফিমেলের ফার্টিলাইজেশন হয়, 2N তৈরি হয়, তারপর সেখান থেকে আবার মিওসিস হয়ে গ্যামেটোফাইটিক স্টেজে ফিরে যায়। এইটা প্লান্টাইয়ের একটা বেসিক, যেটা প্ল্যান্টাইয়ের একটা বেসিক লাইফ সাইকেল, অল্টারনেশন অফ জেনারেশন, একবার গ্যামেটোফাইট, একবার স্পোরোফাইট, একবার গ্যামেটোফাইট, একবার স্পোরোফাইট, একবার ডিপ্লয়েড, একবার হ্যাপ্লয়েড, একবার ডিপ্লয়েড, একবার হ্যাপ্লয়েড। দিস ইজ দ্য রানিং থ্রু আউট দ্য লাইফ সাইকেলস। ওকে, অ্যানিমালিয়াতে কি হয়? এদের অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এবং এদের ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে। এদের ভ্যাকিউল বলে কোনো জিনিস থাকে না, যেটা প্ল্যান্টের থাকে। প্ল্যান্টের একটা বিশাল বড় ভ্যাকিউল থাকে, কারণ তাদের এক্সক্রিটরি সিস্টেমটা নেই, ওদের কোনো জিনিসপত্র স্টোর করতে হয়, তার জন্য ভ্যাকিউল রয়েছে। কিন্তু অ্যাজ আ অ্যানিমালসদের তো এক্সক্রিটরি সিস্টেম রয়েছে, তাদের বেরিয়ে যাচ্ছে সব কিছু, মেটাবলিক প্রোডাক্ট সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। এবং আরেকটা যেটা রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে গ্লাইকোজেন। গ্রোথটা হয় এবং লিমিটেড পিরিয়ড অফ টাইম। প্ল্যান্টের মতো ইনডিটারমিনেট গ্রোথ হচ্ছে, বাড়তেই থাকছে, কেটে দিচ্ছ আবার বাড়ছে, এর বয়সের কোনো শেষ নেই, শুরু নেই। কিন্তু অ্যানিমেলদের একটা টাইম পর গ্রোথ বন্ধ হয়ে যায়, ঠিক আছে। মানুষও যেমন একটা টাইম পর আর লম্বা হয় না, সেরকম যে কোনো অ্যানিমেল একটা টাইপের পর ওই যে একটা ইনডিটারমিনেট গ্রোথ দেবে ওরকম কিছু হয় না, একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমে ওদের গ্রোথ আমরা দেখতে পাই, ঠিক আছে। ইন্টারনাল গ্রোথ হয়, বাট অ্যাজ এ এক্সটার্নাল গ্রোথ তুই কিছু দেখতে পাবি না, ঠিক আছে। এবার যেটায় যাবো সেটা হচ্ছে ভাইরাস, ভাইরাস, প্রিয়ন, লাইকেন, এই চারটে একসাথে লিখেছি, এটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিস। ভাইরাস হচ্ছে একটা অব্লিগেট প্যারাসাইট, মানে এটা পুরোটাই হোস্ট ডিপেন্ডেন্ট, হোস্ট ছাড়া ভাইরাসকে তুই বাঁচিয়ে রাখতে পারবি না। হোস্ট মানে কোনো মানুষ হতে পারে, হোস্ট মানে কোনো প্ল্যান্ট হতে পারে, হোস্ট মানে কোনো পশু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, হোস্ট মানে কোনো ব্যাকটেরিয়াও হতে পারে, তাহলে যে কোনো কিছু হতে পারে, তাহলে ওর কাউকে না কাউকে চাই নিজের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য, দে আর জাস্ট হোস্ট ডিপেন্ডেন্ট, যার জন্য এটাকে আমরা অব্লিগেট প্যারাসাইট বলি, কারণ ওদের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য একটা না একটা হোস্টকে বলি হতেই হবে, পরিষ্কার কথা। তাহলে দ্যাটস ওয়াই এটাকে বলি আমরা কি অব্লিগেট প্যারাসাইট, মানে ও কিন্তু ভালো কিছু করে না, হ্যাঁ, ও সব সময় খারাপ করে ভাইরাস, ঠিক আছে। ফাজ বাদ দিয়ে বাকি সব ভাইরাস সব হার্মফুল, ঠিক আছে, ফাজ ভাইরাসটা বাদ দিয়ে। জেনেটিক ম্যাটেরিয়াল হতে পারে কি ডিএনএ, আরএনএ,
ভাইরাসের বডির মধ্যে বলতে কি আছে, ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে যেটা ডিএনএ হতে পারে বা আরএনএ হতে পারে, আর একটা ভাইরাসের একটা প্রোটিন কোড থাকে বাইরে যেটাকে আমরা ক্যাপসিড বলি। ক্যাপসিড কি দিয়ে তৈরি? ক্যাপসিড হচ্ছে একটা বেসিক ইউনিট দিয়ে তৈরি যেটাকে আমরা বলি ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার দিয়ে ক্যাপসিড তৈরি। ক্যাপসিড কি? ক্যাপসিড হচ্ছে ভাইরাসের একটা প্রোটিন কোড। নেক্সট এগুলো সব, এবং একটা এই ছবি দুটো দেখে নিবি, টিএমবি আর হচ্ছে টি4 ফাজ। টি4 ফাজ আর টিএমবি এনসিআরটিতে দুটো ছবি রয়েছে, এটা দেখে নিস একটু, ওই ছবি দুটো আসতে পারে পরীক্ষায়। ভাইরয়েড, ভাইরয়েডে কি? ভাইরয়েড হচ্ছে এটা ভাইরাসের থেকে স্ট্রাকচারালি একটু ছোট হয়। ভাইরাস যতটা বড়, ভাইরাসের থেকে স্ট্রাকচারালি একটু ছোট হয়, এবং এটা জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রি হয়, লো মলিকুলার ওয়েট হয়। এদের প্রোটিন কোড বলে কিছু জিনিস নেই। এদের যেমন প্রোটিন কোড বা ক্যাপসিড রয়েছে, এদের প্রোটিন কোড বলে কিচ্ছু জিনিস নেই, ঠিক আছে? এদের এরকম কিছু নেই, অনলি একটা নেকেড ডিএনএ রয়েছে, ব্যাস। এই হচ্ছে ওদের গল্প, যেটা হচ্ছে ভাইরয়েড। পোটাটো স্পিন্ডল টিউবার ভাইরয়েড, এই রয়েছে ওর একটা এক্সাম্পল। এনসিআরটি একটাই আসে পরীক্ষা, এইটা পোটাটো স্পিন্ডল টিউবার ভাইরয়েড। এবং প্রিয়ন, প্রিয়নে যখন আসবো, প্রিয়ন হচ্ছে স্মলার দেন ভাইরাস, এটাও ভাইরাসের থেকে ছোট হয় সাইজে, এবং এটা একটা মারাত্মক ইনফেকশিয়াস পার্টিকেল। এটা আক্রমণ করলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, ম্যাড কাউ ডিজিজ, তারপর হচ্ছে হিউম্যান জেকব ডিজিজ, এগুলো সবই প্রিয়নের এফেক্টে হয়, ওকে? এবং এটা অ্যাকচুয়ালি মানে নিউরনের উপরে এর প্রভাবটা ম্যাক্সিমাম পড়ে, তার জন্য এটাকে হাইলি ইনফেকশিয়াস বলা হয়। এই তিনটের থেকে এর এফেক্ট বেশি, কিন্তু লাকি আমরা যে প্রিয়ন খুব একটা ইনফেক্ট করে না, ঠিক আছে? এর মতো নয়, এ হচ্ছে হুশ করে ঢুকে যায় শরীরের ভেতরে, ঢুকে গিয়েই গন্ডগোলটা পাকায়, ঢুকে গিয়ে জীবিত হয়ে যায়, জীবিত হয়ে গিয়ে তাণ্ডব শুরু করে, মানুষের ক্ষতি করে। সেটা ভাইরাস করে, কিন্তু এইটা করে না, এটা খুব হোস্ট স্পেসিফিক, তার জন্য খুব একটা বেশি কিছু আমরা এফেক্টেড হই না। যদি ক্যাজুয়াল হয়ে যেত প্রিয়ন দিয়ে আক্রমণ হয়ে, তাহলে এতদিনে আর পৃথিবী থাকতো না, যদি এটা আক্রমণ করতো। তো এবার দেখ লাইকেন, লাইকেনের মধ্যে খুব বেসিক কয়েকটা কথা বলবো। লাইকেন হচ্ছে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনের প্রোডাক্ট। লাইকেন বেসিক্যালি আমরা ফাঙ্গাসের ফ্যামিলিতে লাইকেনকে ফেলি, ঠিক আছে? বাট এনসিআরটি তেমন কথা বলেনি। এনসিআরটি বলেছে দিস ইজ দ্য অ্যাসোসিয়েশন বিটুইন অ্যালগি অ্যান্ড ফাঙ্গাস। অ্যালগি যে পার্টনার তাকে আমরা ফাইকোবায়ন্ট বলি। কেন বলি? কারণ ফাইকোবায়ন্ট কথাটা এসছে, এটাও লোকের খুব গুলিয়ে যায়। ফাইকোবায়ন্ট কথাটা এসছে ফটোসিনথেসিস থেকে ফাইকোবায়ন্ট কথাটা এসছে। মানে অ্যালগিরই একমাত্র ক্যাপাসিটি আছে, ও যেহেতু এর মধ্যে ক্লোরোফিল পিগমেন্টস রয়েছে, এরা ফটোসিনথেসিস করতে পারে। ফাঙ্গাসের ক্যারোটিনয়েড রয়েছে, ক্লোরোফিল নেই, তাই ফটোসিনথেসিস করতে পারে না। তাহলে আমি ফাঙ্গাসের সাথে ঘর বেঁধে কি করব? তাহলে ফাঙ্গাসকেও তো কিছু দিতে হবে, সেটা কি করে? ফাঙ্গাস অ্যাকচুয়ালি একটা ম্যান্টেল তৈরি করে দেয়। ফাঙ্গাস অ্যাকচুয়ালি মাইসেলিয়াম দিয়ে সুন্দর একটা বাসা তৈরি করে দেয়। মানে জাস্ট ওই স্বামী স্ত্রী সম্পর্কের মতো, একজন চাকরি করে নিয়ে আসছে, যে কারণে খাবার জুটছে, আর একজন ঘর সামলাচ্ছে। সেই ঘর সামলানোর পাবলিকটাকে, সেটা হচ্ছে ফাঙ্গাস। এবং ফাঙ্গাস এসছে কোত্থেকে? মাইকোবায়ন্ট কেন বলা হয়? মাইকোবায়ন্ট কথাটা এসছে মাইকোলজির থেকে, কারণ এই যে ফাঙ্গাসের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটাকে আমরা মাইকোলজি বলি। সেই মাইকোলজি থেকে মাইকোবায়ন্ট কথাটা এসছে। এবং ফাঙ্গাসের অ্যাকচুয়ালি কাজ কি? শেল্টার প্রোভাইড করা। অ্যালগিকে শেল্টার প্রোভাইড করে হচ্ছে বাই মাইকোবায়ন্ট। মাইকোবায়ন্ট অ্যাকচুয়ালি শেল্টার প্রোভাইড করে, আর ফাইকোবায়ন্ট ফুড তৈরি করে, খাদ্য তৈরি করে, ফটোসিনথেসিস করে খাদ্যকে তৈরি করে, ফুড তৈরি করে। তারা দুজনের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। দ্যাট ইজ দ্য সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, হার্মফুল নয়, খুব ভালো সম্পর্ক। তাহলে দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। খুব কঠিন লাগলো? আশা করি কঠিন খুব একটা লাগার কথা নয়। এবার আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে প্রশ্নে। খুব সিলেক্টিভ জিনিস পড়িয়েছি তোদের মাথায় রাখার জন্য। হাবিজাবি বহুত কিছু, অনেক কিছু হয়, এনসিআরটি অনেক ভেজিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কনসাইজলি চ্যাপ্টারটাকে গোটাটাকে ঢুকিয়ে দিলাম মাথায়। এই পয়েন্টগুলোকে মাস্ট মাথায় রাখিস, ঠিক আছে? উইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্ট প্রোভাইড দ্য স্টিকি ক্যারেক্টার টু দ্য ব্যাকটেরিয়াল সেল? ব্যাকটেরিয়াল সেলের মধ্যে স্টিকি ক্যারেক্টার কে? যেটা বাইরে থাকে, আমি বললাম কি একটু আঠালো ক্যারেক্টার, প্রথমেই বলেছিলাম, দ্যাট ইজ দ্য গ্লাইকোক্যালিক্স, যেটা আউটার মোস্ট লেয়ার। সেটাকে সেল ওয়ালেরও যেটা বাইরে থাকে, দ্যাট ইজ আউটার মোস্ট লেয়ার। আউটার মোস্ট লেয়ার, এটা ক্যাপসুল হয়, দুটো ফর্ম হয়, একটা ক্যাপসুল হয়, একটা স্লাইম লেয়ার হয়। স্লাইম লেয়ারটা একটু লুজ থাকে, ইজিলি ওয়াশড অফ হয়ে যায়। ক্যাপসুলটা একদম চিপকে থাকে, আটকে থাকে, খুব স্টিকি হয়, হার্ড হয়, যেটা খুব ইজিলি নন রিমুভেবলস, খুব একটা তাড়াতাড়ি রিমুভ করা যায় না, এবং যেটা অ্যাকচুয়ালি ইনফেকশন করে। ক্যাপসুল যে ব্যাকটেরিয়া রয়েছে,
সে ব্যাকটেরিয়াগুলো মোস্ট অফ দ্য টাইম ইনফেকশিয়াস হয়। ওকে, এবার কি রয়েছে দেখ, ডায়াটম হ্যাভ লেফট বিহাইন্ড লার্জ অ্যামাউন্ট অফ সেল ওয়াল ডিপোজিট ইন দেয়ার হ্যাবিট্যাট। ডায়াটম মরে যাওয়ার পরে সেল ওয়ালটা ডিপোজিট করে যায়, তার জন্য অ্যাকচুয়ালি যেটা তৈরি হয় বলেছিলাম কি ডায়াটমিশিয়াস আর্থ, কিন্তু ডায়াটমের এই সেল ওয়ালটা নষ্ট হয় না, বিলিয়ন ইয়ার্স ওটা ওইভাবেই থাকে, তার জন্য এটা কি দিস ইজ দ্য ইনডিস্ট্রাক্টেবলস। এটা ডিস্ট্রাক্টেবল মানে যেটা নষ্ট হয় না, ঠিক আছে, ইনডিস্ট্রাক্টেবল। তাহলে অপশন 3। তারপরেরটা কি বলেছে, মেম্বার অফ দ্য কিংডম প্রোটিস্টা। মোস্ট অফ দ্য মেম্বার অফ দ্য কিংডম প্রোটিস্টা অ্যাকচুয়ালি যেহেতু ওই অ্যাকোয়াটিক হয় এবং প্যাসিভ মুভমেন্ট অ্যাক্টিভ মুভমেন্ট দুটোই দেখা যায়। অ্যাক্টিভ মুভমেন্ট রেখেছে কেন, সিলিয়া ফ্ল্যাজেলা রেখেছে কেন, যাতে ওরা অ্যাক্টিভলি লোকোমোটারি অর্গান থ্রু দিয়ে মুভ করতে পারে, পার্টিকুলার ডিরেকশনে যেতে পারে, কিন্তু যাদের নেই তারা প্যাসিভলি মুভ করে, পুরো জলের স্রোতে ভেসে চলে যায়, এটা হচ্ছে প্রোটিস্টা। তাহলে দে প্রাইমারিলি হচ্ছে অ্যাকোয়াটিক, এটাই মেম্বার অফ দ্য প্রোটিস্টার প্রথম ফার্স্ট একটা ক্যারেক্টার, ঠিক আছে। এবার দেখ এখানে একটা কলম 1 কলম 2 মধ্যে জাস্ট আমাকে মেলাতে হবে, তাই তো নাকি, ম্যাচ ইচ আইটেম in column 1 with 1 in column 2, select your answer from the codes given below, ঠিক খুব ভালো কথা। আচ্ছা, ডায়াটমটা কি হবে, ডায়াটম হচ্ছে সিলিকা ডিপোজিশন হয় সেল ওয়ালের মধ্যে, মানে এটা অবভিয়াসলি এ বি হবে। এ বি কোথায় আছে, এ বি 3 জায়গায় আছে, বাহ বাহ, এ বি 3 জায়গায় মানে 4টা বাদ হয়ে গেল, তোমরা আমাকে আরেকটা দেখতে হবে। বি হচ্ছে ডায়নোফ্ল্যাজেলেট। বেশ, ডায়নোফ্ল্যাজেলেট কি, ডায়নোফ্ল্যাজেলেটের মধ্যে যে জিনিসটা আমরা দেখি, বি হচ্ছে যেখানে সেলুলোজিক প্লেট থাকে এবং দুটো করে ফ্ল্যাজেলা থাকে, ডায়নোফ্ল্যাজেলেট মানে বি হচ্ছে ডি, বি ডি কোথায় আছে খুঁজি, এ বি বি এ তো হচ্ছে না, বি ডি, এই তো বি ডি, তার মানে অপশন 2, আর কিছু দেখে লাভ নেই, বি ডি অপশন 2। তারপরেরটা জাইগোট স্পোর হাইফি ডাইক্যারিওটিক ফেজ, অবভিয়াসলি দিস ইজ দ্য ফাঙ্গাসের রিপ্রোডাকশন, ফাঙ্গাসের সেক্সুয়াল রিপ্রোডাকশন। ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এটা কি বলেছে, জাস্ট আইডেন্টিফাই করতে হবে আমাকে এ বি আর সি, মানে কি হচ্ছে। স্পোর কি করে তৈরি হয়, স্পোর অ্যাকচুয়ালি মিওসিস করেই তো তৈরি হয়, এখানেও তাই হবে, রিডাকশনাল ডিভিশন মিওসিস করে, মানে এটা হচ্ছে আমাদের মিওসিস হচ্ছে, অবভিয়াসলি মিওসিস হবে। তাহলে মিওসিস 2 জায়গায় আছে, মাইটোসিস 3 আর 4 প্রথমেই বাদ হয়ে গেল, এই দুটো দেখে আমার আর লাভ নেই কোনো কিছু। তারপরেরটা হাইফি হচ্ছে মানে বি কি হবে, হাইফি কি করে তৈরি হবে, অলরেডি স্পোর যদি আমার এন হয়ে যায় তাহলে ওখান থেকে হাইফি তো তৈরি হওয়ার জন্য আলাদা করে তো কিছু হবে না, মানে ডিভিশন হবেই না, হাইফিটা এন মানে হাইফিটাও এনই হয়, স্পোর যদি আমার এন হয় তাহলে হাইফিটাও আমার এনই হবে, তারপর আরেকটা হাইফির সাথে যদি ফিউশন করে তাহলে ও তৈরি করছে 2n বা জাইগোট তৈরি করছে, তাহলে এইটা আমার মাইটোসিস হবে, আর তো কোনো উপায় নেই, এটা আমাদের মাইটোসিস হবে। মাইটোসিস কোথায় আছে, মাইটোসিস হচ্ছে 2 নম্বর অপশানে রয়েছে। বেশ, তারপরে হাইফির পরে ডাইক্যারিওটিক ফেজ, ভাই ডাইক্যারিওটিক ফেজ ক্যারিওগ্যামিতে হচ্ছে 2n+n, ডাইক্যারিওটিক স্টেজ তৈরি হচ্ছে n+n, তাহলে এটা কি, এটা ফার্টিলাইজেশনের একটা জায়গা, তাহলে এই 3 নম্বর যেটা সি যেটা দ্যাট ইজ ফার্টিলাইজেশন, তাহলে অপশান 2। ভেরি গুড কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। তারপরেরটা কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনভলভ, তার মানে তোকে কনসেপ্ট আমরা পড়িয়ে দেবো, কিন্তু কনসেপ্টে যে অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট ইন দ্য রাইট টাইম, তোকে রাইট টাইমে সেই কনসেপ্টের অ্যাপ্লাই করতে হবে, এটাই যা তোকে খুব ফাস্টলি মেমোরাইজ করে রাইট টাইমে কনসেপ্টের অ্যাপ্লাই করতে হবে। তোকে তো আমি বলেছিলাম প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, মিওসিস করে রিডাকশনাল ডিভিশন করে স্পোর তৈরি হচ্ছে, প্লাজমোগ্যামিতে 2টো হাইফল কন্ট্যাক্ট হচ্ছে, ক্যারিওগ্যামিতে ডাইক্যারিয়ন স্টেজ তৈরি হচ্ছে, তারপরে n+n 2n হচ্ছে। আমি তোকে বলে দিয়ে ঝামেলা মিটিয়ে দিলাম, তোর ঝামেলাটা কোথায়, ওই যে ছবিটা যেটা দিয়েছে এই ছবিটার মধ্যে ওই কনসেপ্টটাকে ঘুরিয়ে এনে আমাকে মেলাতে হবে, আমাকে ম্যাচ করতে হবে যে কোনটায় কি বসছে, এটাই মাথা ঠান্ডা করে করতে হবে ওখানে। পরীক্ষা মানে এটাই খেলা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনভলভ ইন দ্য সেক্সুয়াল সাইকেল অফ ফানজাই, ফানজাইয়ের সেক্সুয়াল সাইকেলে প্লাজমোগ্যামি থাকে, খুব ভালো কথা, মিওসিস থাকে, খুব ভালো কথা, ক্যারিওগ্যামি থাকে, তার মানে মাইটোসিসটা থাকে না, ঠিক আছে। কিন্তু এইখানে একটা মাইটোসিস তুই দেখতে পাবি, অ্যাকচুয়ালি এখানে মাইটোসিস এটা ভুল দিয়েছে, মাইটোসিস এনটা এনই থাকে, আবার ও কি করবে, আবার কি রিডাকশন ডিভিশন তো আর করতে পারবে না, তাই জন্য সেই সেন্সে এটাকে মাইটোসিস বলেছে, এটাকে অন্যভাবে নিস না, জিনিসটাকে অন্যভাবে নিস না, এটা অ্যাকচুয়ালি এন যেহেতু হয়ে গেছে, যেহেতু এটা স্পোর হয়ে গেছে একবার, এবং স্পোর শুড বি হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড হয়ে গেছে যে জিনিস
বিফোর ফার্টিলাইজেশনে ও যা তৈরি করবে, ডিপ্লয়েড কি করে হবে? ডিপ্লয়েড তো হবে না। ফার্টিলাইজেশন হওয়ার পরে ডিপ্লয়েড হতে পারে, কিন্তু ফার্টিলাইজেশন না হওয়ার আগে পর্যন্ত ও তো মাইটোসিস ছাড়া তো আরও কিছু করার ক্ষমতাই নেই, তাহলে মাইটোসিস ছাড়া আর কোনো অপশান নেই। তো সেই কারণে এটার এখানটায় মানে এই অপশানের ফ্রেমিংটাতে মাইটোসিস দিয়েছে। অ্যাকচুয়ালি ট্রু মাইটোসিস তুই খুব একটা দেখতে পাবি না, ঠিক আছে? খুব একটা তুই দেখতে পাবি না। তুই সবসময় এনসিইআরটি বইতে দেখবি তোকে 3টে পয়েন্টের কথা বলেছে, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, মিওসিস, এই 3টে পয়েন্টের কথা বলেছে। ক্যারিওগ্যামিতে একটা ডাইক্যারিওটিক স্টেজ তৈরি হয়, ব্যাস এই কটা লাইন বলেছে। কনসিডার দ্য টু স্টেটমেন্ট, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, অ্যাসোসিয়েশন বিটুইন ফাইকোবায়ন মাইকোবায়ন যেটা লাইকেন তৈরি করে, ঠিক কথা, একদম ট্রু কথা। অ্যাসোসিয়েশন বিটুইন দ্য হায়ার প্ল্যান্ট অ্যান্ড দ্য ফানজাই, ফানজাইয়ের সাথে হায়ার প্ল্যান্টের যে একটা অ্যাসোসিয়েশন হয় সেটাকে কি বলা হয়? মাইকোরাইজা বলা হয়, খুব ইম্পর্টেন্ট, এটাও ট্রু অপশন। দুটো স্টেটমেন্টই কারেক্ট, স্টেটমেন্ট 1 কারেক্ট, স্টেটমেন্ট 2ও কারেক্ট, স্টেটমেন্ট 1 কারেক্ট, স্টেটমেন্ট 2ও কারেক্ট। বেশ, আর আছে কিছু, আর একটা প্রশ্ন রয়েছে। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, আইডেন্টিফাই দ্য কোনটা ইনকারেক্ট? ভাইরাস আর দ্য অব্লিগেট প্যারাসাইট, হোস্ট ডিপেন্ডেন্ট বা অব্লিগেট প্যারাসাইট, ট্রু স্টেটমেন্ট। প্রিয়ন অ্যাবনর্মালি ফোল্ডেড দ্য ইনফেকশিয়াস প্রোটিন, ইনফেকশিয়াস প্রোটিনকে অ্যাবনর্মালি ফোল্ড করে দেয়, যেটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো তৈরি করতে পারে, যার জন্য এটা ট্রু অপশান, এটাও ক্লাসের মধ্যে বলা ছিল। ভাইরয়েড আর দ্য আরএনএ, ফ্রি আরএনএ ল্যাক প্রোটিন, আর জেনেটিক ম্যাটেরিয়ালটা ফ্রি থাকে এবং সেটা আরএনএ থাকে, এটা আমি লিখেও দিই এখানে, এটা হয়তো আমি এটা লিখিনি, শুধু জেনেটিক ম্যাটেরিয়ালের কথা আমি লিখেছি, এটা আমি বলে দিই। ভাইরয়েড হচ্ছে যেটা আরএনএ, আরএনএ রয়েছে, আরএনএ রয়েছে, ঠিক আছে? আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল এবং ফ্রি আরএনএ রয়েছে, কোনো প্রোটিন কোড নেই। এর কোনো প্রোটিন কোড আছে? কোনো প্রোটিন কোড নেই। যা যা পয়েন্ট লিখেছে দেখ, সেই পয়েন্টগুলো থেকে কিন্তু তোর প্রশ্ন মিলে যাচ্ছে। তারপরে কি দেখ, ল্যাক দ্য প্রোটিন কোড, তার মানে এটাও ট্রু, এটা তো আমার ট্রু অপশন। কিন্তু এখানে লাস্ট অপশন, তার মানে এইটাই হওয়া উচিত। এখানে লাইকেন গ্রো ভেরি ওয়েল ইন পলিউটেড এরিয়াস, লাইকেন গ্রো ভেরি ওয়েল ইন পলিউটেড এরিয়াস, নো, লাইকেন ইজ দ্য পলিউশন ইন্ডিকেটার, লাইকেন ইজ দ্য গুড পলিউশন ইন্ডিকেটার, লাইকেন ইজ দ্য গুড পলিউশন ইন্ডিকেটার, ঠিক আছে? লাইকেন হচ্ছে একটা বড় খুব ভালো পলিউশন ইন্ডিকেটার। পলিউশন এরিয়াতে তুই লাইকেনের বক্স বসিয়ে দিলে ও ওর নিজের গ্রোথটাকে রিডিউস করে বলে দেবে এই এরিয়াটা পুরোটা পলিউটেড হয়ে গেছে, তাহলে লাইকেন ইজ দ্য গুড পলিউশন ইন্ডিকেটার। ব্যাস হয়ে গেল বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন শেষ আমাদের, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে কঠিন না, রিভিশন করতে হবে, সহজ করে ভাবতে হবে, তাহলে জিনিসটা সহজে লাগবে। প্রথমেই তুই যদি ভাবিস যে আরে বাবা অ্যানাটমি, আরে বাবা সেক্সুয়াল রিপ্রোডাকশন, ফ্লাওয়ারিং প্ল্যান্ট, জেনেটিক্স, ওখানেই মরে যাবি তুই পারবি না। তাহলে তোকে জিনিসটাকে সহজভাবে ভাবতে হবে যে এই অর্গানিজমটা তো এই ক্যারেক্টার রয়েছে, তার মানে ইটস ভেরি ইন্টারেস্টিং। প্রোটিস্ট এমন একটা বস্তু যার মধ্যে প্ল্যান্টের ক্যারেক্টার রয়েছে, যার মধ্যে ফাঙ্গাসের ক্যারেক্টার রয়েছে, যার মধ্যে অ্যানিমেলের ক্যারেক্টার রয়েছে। স্লাইম মোল্ড এমন একটা জিনিস, তার মানে এগুলো তো মানুষকে ভাবা, এগুলো তো ইন্টারেস্টিং, ইটস ভেরি ইন্টারেস্টিং। একটা ছোট্ট পাতার মধ্যে লাইট রিয়াকশন হচ্ছে, ডার্ক রিয়াকশন হচ্ছে, জেনেটিক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেন্ডেল বলে গেছিল এক কথা, কিন্তু অ্যাকচুয়ালি ঘটছে জিনিসটা পুরো আলাদা। কিন্তু মেন্ডেলও আবার ভুল নয়, কেন ভুল নয় তার একটা রেশিও রয়েছে। এগুলো তো মানুষকে অনেক ইন্টারেস্টিং জিনিস, এগুলো তোদের কেন যে খারাপ লাগে, কঠিন লাগে, আমি সত্যি বুঝি না। কিন্তু আমি যেটা বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ফোকাস কর, যাদের অলরেডি 100% সিলেবাস ওভার তারা প্রচুরভাবে রিভিশন কর, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস কর, একদম এমসিকিউ ঘুরিয়ে দে ভেঙে, মানে আর যেন কোনো এমসিকিউ না থাকে এরকম। ইনকারেক্ট, কারেক্ট, নট, ম্যাচ দ্য ফলোয়িংয়ে প্রতিটা ডায়াগ্রাম, গ্রাফ, ছবি, এভরিথিং দেখ, ভালো করে চোখ দিয়ে দেখ। মিস্টেক অ্যানালিসিস কপি রাখ, যেখানে মিস্টেকগুলোকে লিখে রাখ যে এখানে ভুল হয়েছে, এই জায়গাগুলোকে আমাকে রেকটিফাই করতে হবে। রেকটিফাই করার মধ্যে কোনো লজ্জা নেই, আমি এখনো পারছি না এই কথাটা বলার মধ্যে কোনো লজ্জা নেই। আমি নাই পারতে পারি, কিন্তু আমি পরীক্ষায় গিয়ে ঠিক ওখানে হিট করিয়ে দিয়ে আসবো, এইটা যেন আমার ইন্টেনশন থাকে, এইটা যেন আমার ইন্টেনশন থাকে যে আমি পরীক্ষার মধ্যে গিয়ে আমি ঠিকই ওখানে গিয়ে হিট করিয়ে দিয়ে আসতে পারবো। এবং আমি কনফিডেন্ট, আজ আমার ভুল হচ্ছে হোক, কিন্তু আমি যেন পরীক্ষায় গিয়ে সেই ভুলটা না করি, তার জন্যে আমি মিস্টেক অ্যানালিসিস, কপি অ্যানালিসিস করব। আমি বারবার আমি অফ টাইম পেলেই চোখ খুলে দেখব যে একটা চ্যাপ্টারকে 5 মিনিটে কি করে ভাবা যায়,
প্রথমে টিস্যু, তারপর টিস্যু সিস্টেম, টিস্যুর মধ্যে সিম্পল টিস্যু, কমপ্লেক্স টিস্যু এবং মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে প্রাইমারি মেরিস্টেমেটিক, সেকেন্ডারি মেরিস্টেমেটিক, দুটো কর্ক ক্যাম্বিয়াম আর ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এই দুটো রয়েছে। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্ট্রাটাকে প্রাইমারি বলছি, সেকেন্ডারি বলছি না। এবং সিম্পল টিস্যুর মধ্যে পিসিএস পড়ে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা ডেড, বাকি দুটো লিভিং। এবং জাইলেম ফ্লোয়েম রয়েছে যেটা সংবহন কলা। এবং তার সাথে আমাদের টিস্যু সিস্টেম ইটিএস, ভিটিএস আর জিটিএস রয়েছে। ইটিএস এর মধ্যে এপিডার্মাল টিস্যু সিস্টেম, ভিটিএস এর মধ্যে কে রয়েছে ভাস্কুলার টিস্যু সিস্টেম, রেডিয়াল, কোল্যাটেরাল, কনজয়েন্ট, তিনটে কিছু আছে। এবং যে গ্রাউন্ড টিস্যু সিস্টেম বা জিটিএস এর মধ্যে রয়েছে কে হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, পিথ, মেডুলারি রেস, এগুলো রয়েছে যারা জিটিএস এর মধ্যে পড়ে। এবং পুরো যদি আমি ডিসেকশনটার কথা ভাবি, দুটো ডিসেকশনের ছবি আমি পাশাপাশি রাখবো, একটা আইসোবায়োলেটারাল লিফ, একটা ডরসিভেন্ট্রাল লিফ। একটাতে নিচের দিকে স্টোমাটা পাওয়া যায় যেটা ডরসিভেন্ট্রাল, বাইলেটারাল যেহেতু দুদিকটাই সমান তাই দুদিকেই স্টোমাটা পাওয়া যায়। মেন পয়েন্টগুলোকে আমি কি চোখের সামনে ভাসাতে পারছি? তাহলে এইটাকে আমাকে মাথাতে আনতে হবে, ছোট করতেই হবে চ্যাপ্টার ছোট করে ভাবতেই হবে। যতদিন এই হ্যাবিটটা হচ্ছে ততদিন পুরো গোটা জিনিসটাকে ঘেঁটে ফেলা ছাড়া কোনো রাস্তা নেই। তার জন্যই এই সিরিজটা নিয়ে আসা, যে আমরা কম সময়ের মধ্যে যেখানে 3-4টে লেকচার লাগে সেখানে একটা লেকচারের মধ্যে কি করে কনসাইজলি একটা জিনিসকে করিয়ে ফেলা যায়। সেই জন্য বারবারই বলবো যে প্রতিটা লেকচার ফলো কর, প্রত্যেকটা লেকচারকে ফলো কর এবং শেয়ার কর তোদের বন্ধুদের কাছে। তার সাথে সাথে এই যে বোর্ডে দেওয়া নাম্বারটা, যারা ক্র্যাশ কোর্স নিতে ইচ্ছুক 9330054553, ঠিক কারণ আর বেশি সময় নেই আমাদের হাতে, পরের মাস থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে সেশন। আমরা প্রতিটা জিনিসই প্রোভাইড করব এবং এবার যেটা স্পেশাল চলছে যেটা অফলাইন গ্র্যান্ড ক্লাসেস চলছে। এবং আমার এটাই বলার যে একটু কোঅপারেট কর, ভরসা কর এবং প্র্যাকটিস চালা, তবেই তুই কনফিডেন্টের হাই শিখরে উঠতে পারবি। তোর মধ্যে এমন কনফিডেন্ট তৈরি হবে যেটা কেউ ব্রেক করতে পারবে না। এমন প্র্যাকটিস কর, এমনভাবে প্র্যাকটিস কর যাতে আজকে যে প্রশ্নটা 2 মিনিট টাইমে করতে পারছি সেই প্রশ্নটা যেন পরশুদিন যদি আমাকে দেওয়া হয় আমি যেন সেটা দেখেই যেন আমি সলভ করতে পারি, আমার যেন টাইমটা কমে আসে। নিজেকে এমনভাবে প্রস্তুত কর, ছবির মতো চ্যাপ্টারগুলোকে মাথায় রাখ। বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে বলবো, ফিজিক্স কেমিস্ট্রিতে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস কর, তাহলে কনফিডেন্ট বুস্ট আপ হয়ে যাবে হাইলি। সেখানেও তোরা মানে একদম তোদের কনফিডেন্ট লেভেল লো থাকবে না। কয়েকটা এফএসটিতে হয়তো একটু কম বেশি নাম্বার হবে, তাই নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, ঠিক আছে? তো অল দ্য ভেরি বেস্ট, সবাই খুব ভালো করে প্রিপারেশান নে। তো আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। তো থ্যাংক ইউ সবাইকে।